পরের দিন আব্বা আমাকে নিতে আসলেন। অনেক লোক জেল গেটে হাজির। আমাকে স্ট্রেচারে করে জেল গেটে নিয়ে যাওয়া হলো এবং গেটের বাইরে রেখে দিল। যদি কিছু হয় বাইরে গিয়ে হোক, এই তাদের ধারণা। আমাকে কয়েকজনে বয়ে নিয়ে গেল আলাউদ্দিন খান সাহেবের বাড়িতে। সেখানে কিছু সময় রাখলো। বিকালে আমার বোনের বাড়িতে নিয়ে আসলো। রাত সেখানে কাটালাম। আত্মীয় স্বজন সহ অনেক লোক আমাকে দেখতে আসলো। আব্বা আমার কাছেই রইলেন। পরের দিন সকালে আমার এক বন্ধু ট্যাক্সি নিয়ে এলো। সে নিজেই ড্রাইভ করে আমাকে ভাঙায় নিয়ে আসলো। আব্বা একটা বড় নৌকা ভাড়া করলেন। আমার ফুফুর বাড়ি রাস্তার পাশেই। তিনি রাস্তায় চলে এসেছেন আমাকে দেখতে। আব্বাকে বললেন তাদের বাড়ি নূরপুর গ্রামে থাকতে। আব্বা বললেন এখান থেকে নৌকায় বড় বোনের বাড়ি দত্তপাড়া যাবেন। সেখানে আরও একদিন থাকবেন। একটু সুস্থ হলে বড় বোনকে সাথে নিয়ে বাড়িতে যাবেন। আমি অনেকটা সুস্থ বোধ করছি, যদিও খুব দুর্বল। দত্তপাড়া মাদারীপুর মহকুমায়। সেখান থেকে একদিন এক রাত লাগবে গোপালগঞ্জ পৌঁছাতে নৌকায়। সিন্ধিয়া ঘাটে কর্মীরা বসে আছে খবর পেয়ে। আমাকে দেখেই তারা স্টিমারে গোপালগঞ্জ রওনা করল। আমি কয়েক ঘন্টা পরে গোপালগঞ্জ পৌঁছে দেখি বিরাট জনতা। সমস্ত নদীর পাড় ভরে গেছে। আমাকে তারা নামাবেই। আব্বা আপত্তি করলেও তারা শুনল না। আমাকে কোলে করে রাস্তায় শোভাযাত্রা বের করল এবং আবার নৌকায় পৌঁছে দিল। আব্বা দেরি না করে আমাকে নিয়ে বাড়িতে রওনা করলেন। কারণ আমার মা, রেনু ও বাড়ির সকলে আমার জন্য ব্যস্ত হয়ে আছে। আমার ভাইও খবর পেয়ে খুলনা থেকে রওনা হয়ে চলে এসেছে। 5 দিন পর বাড়ি পৌঁছালাম। মাকে তো বোঝানো কষ্টকর। হাঁচু আমার গলা ধরে প্রথমেই বলল, আব্বা, রাষ্ট্রভাষা বাংলা চায়, রাজবন্দীদের মুক্তি চায়। 21শে ফেব্রুয়ারি ওরা ঢাকায় ছিল। যা শুনেছে তাই বলে চলেছে। কামাল আমার কাছে আসলো না, তবে আমার দিকে চেয়ে রইল। আমি খুব দুর্বল। বিছানায় শুয়ে পড়লাম। গতকাল রেনু ও মা ঢাকা থেকে বাড়ি এসে আমার প্রতীক্ষায় দিন কাটাচ্ছিল। এক এক করে সকলে যখন আমার কামরা থেকে বিদায় নিল, তখন রেনু কেঁদে ফেলল এবং বলল, তোমার চিঠি পেয়ে আমি বুঝেছিলাম তুমি কিছু একটা করে ফেলবা। আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। কাকে বলবো নিয়ে যেতে? আব্বাকে বলতে পারি না লজ্জায়। নাসের ভাই বাড়ি নাই। যখন খবর পেলাম খবরের কাগজে, তখন লজ্জা শরম ত্যাগ করে আব্বাকে বললাম। আব্বা ব্যস্ত হয়ে পড়লেন। তাই রওনা করলাম ঢাকায়। সোজা আমাদের বড় নৌকায় 3 জন মাল্লা নিয়ে। কেন তুমি অনশন করতে গিয়েছিলে? এদের কি দয়া মায়া আছে? আমাদের কারো কথাও তোমার মনে ছিল না? কিছু একটা হলে কি উপায় হতো? আমি এই দুধের বাচ্চা নিয়ে কি করে বাঁচতাম? হাসিনা, কামালের অবস্থা কি হতো? তুমি বলবা খাওয়া দাওয়ার কষ্ট তো হতো না। মানুষ কি শুধু খাওয়া পরা নিয়েই বেঁচে থাকতে চায়? আর মরে গেলে দেশের কাজই বা কীভাবে করতা? আমি তাকে কিছুই বললাম না। তাকে বলতে দিলাম, কারণ মনের কথা প্রকাশ করতে পারলে ব্যথাটা কিছুটা কমে যায়। রেনু খুব চাপা। আজ যেন কথার বাঁধ ভেঙে গেছে। শুধু বললাম, উপায় ছিল না। বাচ্চা দুইটা ঘুমিয়ে পড়েছে। শুয়ে পড়লাম। 27-28 মাস পরে আমার সেই পুরানা জায়গায়, পুরানা কামরায়, পুরানা বিছানায় শুয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠের দিনগুলির কথা মনে পড়ল। ঢাকার খবর সবই পেয়েছিলাম। মহিউদ্দিনও মুক্তি পেয়েছে। আমি বাইরে এলাম আর আমার সহকর্মীরা আবার জেলে গিয়েছে। পরের দিন সকালে আব্বা ডাক্তার আনালেন। সিভিল সার্জন সাহেবের প্রেসক্রিপশনও ছিল। ডাক্তার সকলকে বললেন আমাকে যেন বিছানা থেকে উঠতে না দেয়া হয়। দিন 10 পরে আমাকে হাঁটতে হুকুম দিল, শুধু বিকেলবেলা। আমাকে দেখতে রোজই অনেক লোক বাড়িতে আসতো। গোপালগঞ্জ, খুলনা ও বরিশাল থেকেও আমার কিছু সংখ্যক সহকর্মী এসেছিল। একদিন সকালে আমি ও রেনু বিছানায় বসে গল্প করছিলাম।
হাঁচু ও কামাল নিচে খেলছিল। হাঁচু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে। কামাল চেয়ে থাকে। একসময় কামাল হাসিনাকে বলছে, হাঁচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। আমি আর রেনু দুজনই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে উঠে যেয়ে ওকে কোলে নিয়ে বললাম, আমি তো তোমারও আব্বা। কামাল আমার কাছে আসতে চাইতো না। আজ গলা ধরে পড়ে রইল। বুঝতে পারলাম এখন আর ও সহ্য করতে পারছে না। নিজের ছেলেও অনেক দিন না দেখলে ভুলে যায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে। মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। আজ 200 বছর পরে আমরা স্বাধীন হয়েছি। সামান্য হলেও কিছুটা আন্দোলনও করেছি স্বাধীনতার জন্য। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, আজ আমাকে ও আমার সহকর্মীদের বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। আরও কতকাল খাটতে হয় কেই বা জানে। একেই কি বলে স্বাধীনতা? ভয় আমি পাই না, আর মনও শক্ত হয়েছে। যে পাকিস্তানের স্বপ্ন দেখেছিলাম সেই পাকিস্তানি করতে হবে মনে মনে প্রতিজ্ঞা করলাম। গোপালগঞ্জ মহকুমার যে কেউ আসে তাদের এক প্রশ্ন, আপনাকে কেন জেলে নেয়? আপনিই তো আমাদের পাকিস্তানের কথা শুনিয়েছেন। আবার বলে, কত কথা বলেছিলেন, পাকিস্তান হলে কত উন্নতি হবে, জনগণ সুখে থাকবে, অত্যাচার জুলুম থাকবে না। কয়েক বছর হয়ে গেল, দুঃখ তো আরও বাড়ছে, কমার লক্ষণ তো দেখছি না। চাউলের দাম কত বেড়ে গেছে, কি উত্তর দেব? এরা সাধারণ মানুষ, কি করে এদের বোঝাবো? গ্রামের অনেক মাতবর শ্রেণীর লোক আছেন যারা বিচক্ষণ ও বুদ্ধিমান, কথা খুব সুন্দরভাবে বলতে পারে। এক কথায় তো বোঝানোও যায় না। পাকিস্তান খারাপ না, পাকিস্তান তো আমাদেরই দেশ। যাদের হাতে ইংরেজ ক্ষমতা দিয়ে গেছে তারা জনগণের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থই বেশি দেখছে। পাকিস্তানকে কি করে গড়তে হবে, জনগণের কি করে উন্নতি করা যাবে, সেদিকে ক্ষমতাসীনদের খেয়াল নাই। 1952 সালে ঢাকায় গুলি হওয়ার পরে গ্রামে গ্রামে জনসাধারণ বুঝতে আরম্ভ করেছে যে যারা শাসন করছে তারা জনগণের আপনজন নয়। খবর নিয়ে জানতে পারলাম 21শে ফেব্রুয়ারি গুলি হওয়ার খবর বাতাসের সাথে সাথে গ্রামে গ্রামে পৌঁছে গেছে এবং ছোট ছোট হাট বাজারে পর্যন্ত হরতাল হয়েছে। মানুষ বুঝতে আরম্ভ করেছে যে বিশেষ একটা গোষ্ঠী বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে চায়। ভরসা হলো আর দমাতে পারবে না। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই। এই আন্দোলনে দেশের লোক সাড়া দিয়েছে ও এগিয়ে এসেছে। কোনো কোনো মৌলানা সাহেবরা ফতোয়া দিয়েছিলেন বাংলা ভাষার বিরুদ্ধে, তারাও ভয় পেয়ে গেছেন। এখন আর প্রকাশ্যে বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না। জনমত সৃষ্টি হয়েছে। জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। শাসকরা যখন শোষক হয় অথবা শোষকদের সাহায্য করতে আরম্ভ করে তখন দেশের ও জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়। মার্চ মাস পুরোটাই আমাকে বাড়িতে থাকতে হলো। শরীরটা একটু ভালো হয়েছে, কিন্তু হার্টের দুর্বলতা আছে। আব্বা আমাকে ছাড়তে চান না, ডাক্তাররাও আপত্তি করে। রেনুর ভয় ঢাকায় গেলে আমি চুপ করে থাকবো না, তাই আবার গ্রেপ্তার করতে পারে। আমার মন রয়েছে ঢাকায়। নেতারা ও কর্মীরা সকলেই জেলে। সংগ্রাম পরিষদের নেতারা গোপনে সভা করতে যেয়ে সকলে একসাথে গ্রেপ্তার হয়ে গেছে। ছাত্রলীগের নেতা ও কর্মীরা অনেকেই জেলে বন্দী। আওয়ামী লীগের কাজ একেবারে বন্ধ, কেউ সাহস করে কথা বলছে না। লীগ সরকার অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছে। যা কিছুই হোক না কেন বসে থাকা চলবে না। এই সময় মানিক ভাইয়ের কাছ থেকে একটা চিঠি পেলাম। তিনি আমাকে অতি সত্বর ঢাকায় যেতে লিখেছেন। চিকিৎসা ঢাকায়ই করা যাবে,
এবং ঢাকায় বসে থাকলেও কাজ হবে। আমি আব্বাকে চিঠিটা দেখালাম। আব্বা চুপ করে থাকলেন কিছু সময়, তারপর বললেন, যেতে চাও যেতে পারো। রেনুও কোনো আপত্তি করল না। টাকা পয়সাও দরকার। খবর পেয়েছি আমার বিছানাপত্র কাপড় চোপড় কিছুই নেই, আবার নতুন করে সকল কিছু কিনতে হবে। আব্বাকে বললাম, খাট, টেবিল, চেয়ার, বিছানাপত্র সকল কিছুই নতুন করে কিনতে হবে। আমার কিছু টাকার দরকার, কয়েক মাসের খরচও তো লাগবে। ঢাকা থেকে আব্দুল হামিদ চৌধুরী ও মোল্লা জালালউদ্দিন খবর দিয়েছে তাঁতিবাজারে একটা বাসা ভাড়া নিয়েছে। আমি তাদের কাছে উঠতে পারবো। 150 নম্বর মোগলটুলিতে আর উঠতে চায় না, কারণ সেখানে এত লোক আসে যে নিজের বলতে কিছুই থাকে না। তবে ওখানে থাকার আকর্ষণও আছে। শওকত মিয়ার মতো মুরব্বি থাকলে চিন্তা করতে হয় না। আমার শরীর ভালো না, চিকিৎসা করাতে হবে। রেনুও কিছু টাকা আমাকে দিল গোপনে। আব্বার কাছ থেকে টাকা নিয়ে ঢাকায় রওনা করলাম এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে। হাসিনা ও কামাল আমাকে ছাড়তে চায় না। ওদের উপর আমার খুব দুর্বলতা বেড়ে গেছে। রওনা করার সময় দুই ভাই বোন খুব কাঁদল। আমি বরিশাল হয়ে ঢাকায় পৌঁছালাম। পূর্বেই খবর দিয়েছি, জালাল আমাকে নারায়ণগঞ্জ থেকে নিয়ে যেতে আসলো ওদের বাসায়। আমার জন্য একটা কামরাও ঠিক করে রেখেছে। শামসুল হক সাহেব আওয়ামী লীগের অফিস নবাবপুর নিয়ে এসেছেন। এই বাড়ির 2টা কামরায় মানিক ভাই তার ছেলে মেয়েদের নিয়ে কিছুদিন ছিলেন। মানিক ভাই, আতাউর রহমান সাহেব ও আরও অনেকের সাথে দেখা করলাম। ডাক্তার নন্দীর কাছে যেয়ে নিজেকে দেখালাম। তিনি ঔষধ লিখে দিলেন। আওয়ামী লীগ অফিসে যেয়ে দেখি একখানা টেবিল, 2-3খানা চেয়ার, একটা লম্বা টুল। প্রফেসর কামরুজ্জামান অফিসে বসেন। একটা ছেলে রাখা হয়েছে, যাকে অফিস পিয়ন বলা যেতে পারে। শামসুল হক সাহেব জেলে, আমি জয়েন্ট সেক্রেটারি। ওয়ার্কিং কমিটির সভা ডাকলাম। তাতে যে 12-13 জন সদস্য উপস্থিত ছিলেন, তারা আমাকে অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি করে প্রতিষ্ঠানের ভার দিলেন। আতাউর রহমান সাহেব অন্যতম সহসভাপতি ছিলেন, তিনি সভাপতিত্ব করলেন। ঢাকায় তখন একটা ত্রাসের রাজত্ব চলছে। ভয়ে মানুষ কোনো কথা বলে না, কথা বললেই গ্রেপ্তার করা হয়। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে একই অবস্থা। আওয়ামী লীগ অফিসে কেউই আসে না ভয়ে। আমি ও কামরুজ্জামান সাহেব বিকালে বসে থাকি। অনেক চেনা লোক দেখলাম। নবাবপুর দিয়ে যাবার সময় আমাদের অফিসের দিকে আসলেই মুখ ঘুরিয়ে নিতেন। 2-1 জন আমাদের দলের সদস্যও ছিল। আমার সাথে কেউ দেখা করতে আসলে আমি বলতাম, অফিসে আমার সাথে দেখা করবেন, সেখানেই আলাপ করব। শহীদ সাহেব যখন এসেছিলেন, তার এক ভক্তের কাছ থেকে একটা টাইপরাইটিং মেশিন নিয়ে অফিসের জন্য দিয়ে গিয়েছিলেন। ঢাকার একজন ছাত্র সিরাজ এক হাত দিয়ে আস্তে আস্তে টাইপ করতে পারত। তাকে বললাম অফিসে কাজ করতে, সে রাজি হলো। কাজ করতে করতে পরে ভালো টাইপ করা শিখেছিল। একজন পিয়ন রাখলাম। প্রফেসর কামরুজ্জামান সাহেবের বাসায় থাকত। এই সময় একজন অ্যাডভোকেট আমাদের অফিসে আসলেন। তিনি বললেন, আমি আপনাদের দলের সভ্য হতে চাই। আমার দ্বারা বেশি কাজ পাবেন না, তবে অফিসের কাজ আমি বিকালে এসে করে দিতে পারি। আমি খুব খুশিই হলাম। ভদ্রলোক আস্তে আস্তে কথা বলেন, আমার বয়সী হবেন। আমার খুব পছন্দ হলো। আমি তাকে অনুরোধ করলাম অফিসের ভার নিতে। তিনি বললেন, কোর্টের কাজ শেষ করে বাড়ি যাওয়ার পূর্বে রোজই আসবেন। সত্যই তিনি আসতে লাগলেন এবং কাজ করতে লাগলেন। পুরানা অফিস সেক্রেটারি ভদ্রলোক কেটে পড়েছেন। পরে ওয়ার্কিং কমিটির সভায় আমি প্রস্তাব করলাম তাকে অফিস সেক্রেটারি করতে। সকলেই রাজি হলেন। আজ 16 বছর তিনি অফিস সেক্রেটারি আছেন। কোনোদিন কোনো পদের জন্য কাউকেও তিনি বলেন নাই। আমার সাথে ব্যক্তিগত বন্ধুত্বও হয়ে গিয়েছে। তিনি কোনোদিন সভায় বক্তৃতা করেন না। তাকে অফিসের কাজ ছাড়া কোনো কাজেও কেউ বলেন নাই। তিনিও চান না অন্য কাজ করতে। অফিসের খরচও তার হাতে আমি দিয়েছিলাম। হিসাব নিকাশ তিনিই রাখতেন।
আমাদের আয়ও কম, খরচও কম। কোনো দিন কোনো সরকার তাকে খারাপ চোখে দেখে নাই, আর গ্রেপ্তারও করে নাই। এবারেই তাকে কয়েকদিনের জন্য গ্রেপ্তার করে এনেছিল। তার শরীরও ভালো না। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ তার মতো অফিস সেক্রেটারি পেয়েছিল বলে অনেক কাজ হয়েছে। তার নামটা বলি নাই, মিস্টার মোহাম্মদুল্লাহ। শহীদ সাহেব ও ভাসানী সাহেবও তাকে ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন। অফিসের কাজ কখনো পড়ে থাকতো না। যা হোক, 2-3টা জেলা ছাড়া জেলা কমিটিও গঠন নাই। প্রতিষ্ঠান গড়ার সুযোগ এসেছে। সাহস করে কাজ করে যেতে পারলে প্রতিষ্ঠান গড়ে উঠবে। কারণ জনগণ এখন মুসলিম লীগ বিরোধী হয়ে গেছে, আর আওয়ামী লীগ এখন একমাত্র বিরোধী দল যার আদর্শ আছে এবং নীতি আছে। তবে সকলের চেয়ে বড় অসুবিধা হয়েছে টাকার অভাব। এদিকে মুসলিম লীগের কাগজগুলি শহীদ সাহেবের বিবৃতি এমনভাবে বিকৃত করে ছাপিয়েছে যে মনে হয় তিনিও উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হোক এটাই চান। আমি সাধারণ সম্পাদক হয়েই একটা প্রেস কনফারেন্স করলাম। তাতে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং যারা 21শে ফেব্রুয়ারি শহীদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দান এবং যারা অন্যায়ভাবে জুলুম করেছে তাদের শাস্তির দাবি করলাম। সরকার যে বলেছেন বিদেশি কোনো রাষ্ট্রের উস্কানিতে এই আন্দোলন হয়েছে তার প্রমাণ চাইলাম। হিন্দু ছাত্ররা কলকাতা থেকে এসে পায়জামা পরে আন্দোলন করেছে একথা বলতেও কৃপণতা করে নাই মুসলিম লীগ নেতারা। তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম, ছাত্রসহ 5-6 জন লোক মারা গেল গুলি খেয়ে, তারা সকলেই মুসলমান কিনা? যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে শতকরা 99 জন মুসলমান কিনা? এত ছাত্র কলকাতা থেকে এলো, একজনকেও ধরতে পারল না যে সে সরকারের গদিতে থাকার অধিকার নাই। পার্টির কাজে আতাউর রহমান খান সাহেবের কাছ থেকে সকল রকম সাহায্য ও সহানুভূতি আমি পেয়েছিলাম। ইয়ার মোহাম্মদ খানও আমাকে সাহায্য করেছিলেন কাজ করতে। আমরা এক আলোচনা সভা করলাম। তাতে ঠিক হলো আমাকে করাচি যেতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের সাথে সাক্ষাৎ করে রাজবন্দীদের মুক্তির দাবি করতে হবে। শহীদ সাহেবের সাথেও আলাপ আলোচনা করা দরকার। তার সাহায্য আমাদের খুব প্রয়োজন।